বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেল আই দেখছেন, তাদের সকলকে সাম্প্রতিক বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশের সর্বশেষ আলোচিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডানে বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য এবং জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক, এবং আমার বায়ে আছেন দেশের বিশিষ্ট সাংবাদিক গবেষক মাহফুজুল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে সম্প্রতি বিবিসি একটি জরিপ, তার শ্রোতাদের মধ্যে একটি জরিপ চালায় এবং সেই জরিপ অনুযায়ী তারা প্রকাশ করেছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20 জন বাঙালির একটি তালিকা, এবং তাদের নিয়ে একটি অনুষ্ঠান করেছে। সেই তালিকায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে জরিপে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিষয়টি নিয়ে দেশে বিভিন্ন পত্রপত্রিকা এবং রাজনৈতিক মহলে বেশ আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ এতে আনন্দ উদযাপন করবার নানান ঘোষণা দিয়েছে। তাদের অঙ্গ সংগঠনসমূহ, বিশেষ করে ছাত্রলীগ 15 দিনের একটি আনন্দ উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে। মাননীয় বিরোধী দলীয় নেত্রী বলেছেন যে ইতিহাসের অমোঘ নিয়ম হচ্ছে যে কাউকে অস্বীকার করা যায় না, এক সময় না এক সময় যার যে স্বীকৃতি পাবার সেটি তিনি পানি। এক্ষেত্রে আরও স্মরণ করবার বিষয় আছে যে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা আজ থেকে 10 বছর আগে এরকম একটি জরিপ করেছিল। সেই জরিপেও তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। তো আজকে মূলত এই জরিপ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েই আজকের দুজন আলোচক আলোচনা করবেন। আমি প্রথমেই জনাব আব্দুর রাজ্জাক আপনার কাছে জানতে চাইব যে এই জরিপটিকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন, যদি ইতিমধ্যেই প্রকাশিত, তারপর আমরা আপনার মুখ থেকে একটু শুনতে চাইব। আমি প্রথমেই বিবিসিকে ধন্যবাদ জানাবো যে তারা এই জরিপের মাধ্যমে তাদের আমাদের দেশের জনগণের, বিশেষ করে 30 কোটি বাঙালির যে মতামত, সেই মতামতটা তারা সংগ্রহ করেছেন এবং জাতির সামনে তুলে ধরেছেন। আজকে আমাদের কাছে, বিশেষ করে আমি বলবো বাঙালি জাতির কাছে, একটা আনন্দ এবং উল্লাসের দিন। এই কারণে জাতির জনক বঙ্গবন্ধু তিনি স্বীকৃত শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবেও তিনি এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্থপতি, এই রাষ্ট্রের স্থপতি এবং জাতির পিতা হিসাবে তিনি সকলের কাছেই বিবেচিত। কিন্তু আমরা লক্ষ্য করেছি 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর থেকেই একটা মহল চক্রান্ত করেই হোক আর যে কোনো কারণেই হোক বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন শুরু করে এবং বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বা স্বাধীনতার ঘোষক কিনা বা বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছেন কিনা বিভিন্ন বিতর্ক শুরু করে। কিন্তু এই বিতর্কের কোনো অবকাশ ছিল না। আমরা জানি যে বঙ্গবন্ধু এই যে সারা জীবন যে সাধনাটি করেছিলেন রাজনীতিতে, বিশেষ করে 1947 সালে পাকিস্তান হওয়ার পর থেকে, যখন লাহোর প্রস্তাব মেনে নিল না মিস্টার জিন্নাহ, তারপর থেকেই যেই ক্ষোভ বিক্ষোভ বাংলার জনগণের মধ্যে সৃষ্টি হয়েছিল যে তাদের আলাদা রাষ্ট্র হয়নি, তখন থেকেই তিনি
বিকল্প চিন্তা করছিলেন। সেই বিকল্পটা কি? সেই বিকল্পটা ছিল দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে এক জাতি এক দেশ। সেই জাতিটা কি? বাঙালি জাতি। বাঙালি জাতির জাতীয় স্বাধীনতার কথা চিন্তা করেই তিনি একটি রাষ্ট্র বা দেশ গড়ার স্বপ্ন দেখছিলেন। যেই সুযোগটা আসলো 1948 সালে, যখন ভাষার প্রশ্ন নিয়ে পাকিস্তান সরকারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল, বিশেষ করে মিস্টার জিন্নাহ, পাকিস্তানের জনক, তিনি যখন ঘোষণা দিলেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, তখনই বাঙালিদের মধ্যে একটা আন্দোলন শুরু হয়ে গেল যে 56% মানুষ যারা বাংলা ভাষাভাষী, তাদের ভাষাকে কোনো গুরুত্ব না দিয়া, মূল্যায়ন না করে, বা দেশের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে পরিগণিত না করে দেশের মাইনরিটি, সংখ্যালঘু, একেবারেই সংখ্যালঘু যারা, তাদের ভাষাকে, উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করা হলো, তখনই শুরু হয়ে গেল। তারপর থেকেই ধাপে ধাপে সেই আন্দোলনকে 48 সালের পরে 52 সালে বরকত, সালাম, রফিক, জব্বার, যাদের রক্তের বিনিময়ে ভাষা আন্দোলন একটা মহামহিরে পরিণত হয়, বাঙালি জাতির মধ্যে প্রেরণা সৃষ্টি করে, জাতীয়তা বোধ যেখানে বাঙালি জাতির মধ্যে সৃষ্টি হয়, এবং সেই আন্দোলন সফল হয়, যে কারণেই 1956 সালে শাসনতন্ত্রে, পাকিস্তানের শাসনতন্ত্রে, যখন প্রথম শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। সেই যে ভাষা আন্দোলনের মাধ্যমে যেই জাতীয়তা বোধের যে প্রেরণা সৃষ্টি হয়েছিল, যেটাকে নিয়ে তারপরেই হলো স্বায়ত্তশাসন আন্দোলন, 54 সালের নির্বাচন, স্বায়ত্তশাসনের আন্দোলন, এরপরে সরাসরিভাবে 66 সালে 6 দফা আন্দোলন। 6 দফার পরে যেটা 69-এ 11 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধু আগরতলা মামলার থেকে মুক্ত হলেন। সেই সময়ে কতগুলো স্লোগান বেরিয়ে এসেছিল সরাসরি, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই স্লোগানগুলি কিন্তু তখন বেরিয়ে আসছিল, এবং যে স্লোগানের ভিত্তিতেই আলটিমেটলি শেষ পর্যন্ত 70-এর নির্বাচন হলো। নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো। বিশেষ করে বাংলাদেশে শুধু একক সংখ্যা, মাত্র 167টা, 69টার মধ্যে মাত্র 2টো আসন মুসলিম লীগ বা পিডিপি পেয়েছিল তখন, এছাড়া 167টাই পেয়েছিল আওয়ামী লীগ। এবং সেই বিজয়ের পরে যখন সরকার গঠনের সুযোগ দেওয়া হলো না, জাতীয় সংসদ ডাকা হলো না, তারপরে আবার নতুন মাত্রায় আন্দোলন শুরু হলো, এবং সেই আন্দোলনই সশস্ত্র রূপ গ্রহণ করলো, বাংলাদেশ স্বাধীন হলো। তা এখন যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা হলো বঙ্গবন্ধুর এই ধারাবাহিকতার আন্দোলনের মাধ্যমেই এই বাংলাদেশ সৃষ্টি হলো। সেই ক্ষেত্রে আমি মনে করি সঠিকভাবেই মূল্যায়ন হয়েছে বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে মূল্যায়ন করা, এবং এটা 30 কোটি বাঙালির যারা প্রতিনিধিত্ব করেছে জরিপের মাধ্যমে, তারা সঠিকভাবে করেছে। আপনারা বলছিলেন, এমনিতে আপনাদের দলীয়ভাবে বলতেন যে আপনারা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এটা আমরা আগের থেকেই বলছিলাম,
মানে এবং এটিকে আপনি কি আরো এক ধাপ অগ্রগতি মনে করছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাক্য? নিশ্চয়ই এটা শুধু এক ধাপ নয়, আমি বলবো যে এটা সঠিক প্রমাণিত হলো। দ্বিতীয় হচ্ছে যে আমরা বলতে চাচ্ছি যে আর তারপরেও যে 20 জন, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শেরে বাংলা কে ফজলুল হক, মাওলানা ভাসানী, শহীদ সরওয়ার্দী, তারপরে ধরুন এই স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাংলার আরেক মহাপুরুষ, তারপরে ধরুন এমনি বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, ডক্টর শহীদুল্লাহ, এদেরকে মূল্যায়ন সঠিকভাবেই হয়েছে। জনগণের মূল্যায়ন কোনোদিনই ভুল হয় না, এটা আমরা অতীতেও বিভিন্ন ক্ষেত্র দেখেছি। বঙ্গবন্ধুকে যে সর্বশ্রেষ্ঠ করেছে তার কারণগুলো বলতে আমি যে একটা তার ধারাবাহিকতা বলেছেন, কিন্তু আমি কংক্রিট আকারে বলতে চাই, সেটা হলো যে বঙ্গবন্ধু বাংলা ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী রাষ্ট্রের স্রষ্টা, এবং এটা হলো অন্যতম মূল কারণ। দ্বিতীয়টা হলো তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি এবং স্বীকৃত অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসাবে তিনি বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রাম এবং নেতৃত্ব দিয়েছিলেন। এটা তিনিই ছিলেন নির্বাচিত, 70 সালে তিনিই ছিলেন নির্বাচিত প্রতিনিধি, এবং তিনি নির্বাচিত প্রতিনিধি হিসাবেই তিনি 7ই মার্চের ভাষণ, 26শে মার্চের ঘোষণা, এবং তার নামেই কিন্তু আমরা যেই মুজিবনগরের ইশতেহার, সেখানেও সেই একই বঙ্গবন্ধুর সেই ঘোষণা, 26 তারিখের ঘোষণাকে সামনে রেখেই তারপরে ইশতেহার তৈরি হয়েছিল, এবং যে ইশতেহারের ভিত্তিতে স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং সেই মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে। এখন আমরা যদি মুজিবনগরের ইশতেহারকে স্বীকার না করি, তাহলে কিন্তু স্বাধীনতাও স্বীকার করা হয় না। সুতরাং যে ভিত্তিমূলে যেন আমরা আঘাত না করি, এটাই সকলের কাম্য। ভিত্তিমূলের মধ্যে দুটো জিনিস, একজন হলো যার নেতৃত্বে আন্দোলনটা হয়েছে, সংগ্রাম হয়েছে এবং সশস্ত্র বিপ্লব হয়েছে, আর একটা হলো যেই ইশতেহারের ভিত্তিতে দেশটা স্বাধীন হলো, মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, সেটা। এখন তৃতীয় কথাটা হচ্ছে এই যে জাতীয় রাষ্ট্র, যেটাকে ন্যাশন স্টেট বলা হয়, এটা 23 বছরের সংগ্রাম, যে কথা আমি আগেও বলছি, এটা একটা সুষ্ঠু পরিকল্পনা ভিত্তিতে বঙ্গবন্ধু সংগ্রাম রচনা করছেন, ধাপে ধাপে সেটা এগিয়ে নিয়ে গেছেন, এবং যার মাধ্যমে তিনি সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছেন এবং স্বাধীনতা অর্জন করেছেন। এবং এই কারণেই আমি বলবো যে সঠিকভাবেই বিবিসি এই বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এখন বঙ্গবন্ধুও একদিনে কিন্তু এইভাবে আসে নাই, বঙ্গবন্ধু কিভাবে ধাপে ধাপেই আসছে। প্রথম তিনি ছিলেন বাঙালির কাছে মুজিব ভাই, তারপরে তিনি হলেন আগরতলা মামলার থেকে বের হওয়ার পরে বঙ্গবন্ধু হিসাবে ওনাকে ইয়ে করা হলো, উপাধি দেওয়া হলো, তিনি বঙ্গবন্ধু হলেন। তারপরে স্ট্রাগলের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে তিনি স্বাধীনতার স্থপতি। সুতরাং আরেকটা কথা আমি এখানে বলে আমি করতে চাই, সেটা হলো আমাদের দেশে এই যে অবমূল্যায়ন করার যে একটা, কিছু কিছু লোক যে অবমূল্যায়ন করার যে একটা প্রচেষ্টা, ব্যর্থ প্রচেষ্টা আমি বলবো, এটার মাধ্যমে কিন্তু দুটো জিনিসকে তারা দুটি ভিতকে নড়ে দিচ্ছে। একটা হচ্ছে যে জাতির যে বিশ্বাস, জাতির যে আস্থা, জাতির যে ঐক্য, যার নেতৃত্বে যেভাবে হয়েছে, সেটাকে, সেই ভিত্তিমূলটাকে
নড়িয়ে দেওয়া। দ্বিতীয়ত হলো ইতিহাসকে অস্বীকার করে এমন জায়গায় নিয়ে আসে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ভিত্তিমূলেই হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়। তাহলে কে লাভবান হবে? বাঙালি জাতি লাভবান হবে না, লাভবান হয় স্বাধীনতার শত্রুরা, যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। সুতরাং আমার বক্তব্যটা হচ্ছে ভিত্তিমূল ঠিক রেখে তারপরে আমরা যদি বাকি বিতর্ক সৃষ্টি করি তাতে কারোই আপত্তি থাকে না। নিশ্চয়ই আমরা যারা রাজনীতি করি আমরা বিতর্কের ঊর্ধ্বে নই, আমাদের ভুল ত্রুটি আছে, আমাদেরও অবমূল্যায়ন আছে, আমাদেরও অনেক অনেক ঘটনা আছে যেটার জন্য আমরা জাতির কাছে দায়ী থাকতে পারি। সেই বিতর্ক কিন্তু মূল ভিত্তিমূলে যদি আঘাত করে, যেমন যদি কোনো সন্তান তার বাবা মাকে অস্বীকার করে, তার ভিত্তিই নেই, সমাজে তার কোনো ভিত্তি নেই। সুতরাং ভিত্তি ঠিক রেখে তারপরে যা করা হয় সেটা ঠিক আছে। যে একজন সাংবাদিক হিসেবে, একজন গবেষক হিসেবে আমরা জানি যে আপনার বহু ধরনের জরিপ কার্য পরিচালনা করবার, সমন্বয় করবার অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনি। এই জরিপটি নিয়ে, যেটি নিয়ে এখন সবচাইতে বেশি আলোচনা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের পত্রপত্রিকা, টেলিভিশনগুলোতে এবং রাজনৈতিক মহলও, আপনার মূল্যায়নটা শুনতে চাইব আমরা। আমি বিষয়টিকে একটু ভিন্ন প্রেক্ষাপটে দেখতে চাই এই কারণে যে জনাব আব্দুর রাজ্জাক যেভাবে ব্যাখ্যা করেছেন তার ব্যাখ্যার সঙ্গে আমার একটু দ্বিমত হবে। দ্বিমত হওয়ার যেটা কারণ, সেই প্রেক্ষাপটটা না বুঝলে একটা ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে। প্রথম হচ্ছে, জনাব আব্দুর রাজ্জাক ইতিহাসকে ব্যাখ্যা করেছেন রাজনৈতিক দলীয় অবস্থান থেকে, এবং রাজনৈতিক দলীয় অবস্থান থেকে ইতিহাসকে ব্যাখ্যা করলে কখনো কখনো আবেগের আতিশয্য ঘটে, যেটা আমি কোনো দলীয় রাজনৈতিক অবস্থান থেকে ইতিহাসকে দেখতে চাই না। আমি চেষ্টা করব ইতিহাসকে একটা নির্মোহ অবস্থান থেকে দেখার জন্য। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে আমি মনে করি যে এই ভারতীয় উপমহাদেশে ইতিহাসের স্পর্শকাতরতা বলে একটা বিষয় আছে, যেটাকে আপনার সেন্সিটিভিলিটি অফ হিস্ট্রি আমরা বলতে পারি। মানে এখানে খুব মজার মজার ঘটনা ঘটেছে ইতিহাসকে নিয়ে, এবং এই কারণে ইতিহাসের সত্যতা কখনো কখনো বিঘ্নিত হয়েছে বা বিকৃত হয়েছে। যেমন ধরেন কিছুদিন আগে যে ভারতে নির্বাচন হয়েছে, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে বিজেপি একটা স্লোগান তুলেছে সেখানে। নেহেরু তার যে সর্বস্বীকৃত মানে উদ্ধৃতি চিহ্নের মধ্যে তার যে বই ডিসকভারি অফ ইন্ডিয়া, সেখানে তিনি শিবাজিকে যেভাবে মূল্যায়ন করেছেন, বিজেপি এখন বলছে যে তার এই বই আপনার বাজেয়াপ্ত করতে হবে, এটা তাদের দাবি। তো এইটা বিজেপির এক ধরনের তার ইতিহাসগত দৃষ্টিভঙ্গি। আবার পাকিস্তানের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব স্ট্যানলি উলপার্ট নামে একজন মার্কিন অধ্যাপক আছেন ইতিহাসের, এবং তিনি খুব নামকরা, তিনি বাংলাদেশে এসেছিলেন, এবং তাকে আমার যা জানা আছে যে তিনি, তার বই প্রকাশিত হবে শেখ মুজিবুর রহমান সম্পর্কে। তিনি জিন্নাহ সম্পর্কে একটা বই লিখেছেন, জিন্নাহ পাকিস্তান। তার ভুট্টো সম্পর্কে বই আছে, নেহেরু সম্পর্কে বই আছে, এবং জিন্নাহ সম্পর্কে তিনি যে বই লিখেছেন সেই বই কিন্তু পাকিস্তানে নিষিদ্ধ। এর কারণ হচ্ছে স্ট্যানলি উলপার্ট তিনি বলেছেন তিনি ইতিহাসকে বিকৃত করেনি, কিন্তু সেখানে তিনি একটি মন্তব্য করেছেন। মন্তব্যটি হচ্ছে যে জিন্নাহ যখন ছাত্র ছিলেন বিলেতে তখন তিনি শূকরের মাংস এবং মদ্যপান করেছেন, শূকরের মাংস খেয়েছেন, মদ্যপান করেছেন। এখন পাকিস্তান শাসনতান্ত্রিকভাবে একটি ইসলামিক প্রজাতন্ত্র, তার প্রতিষ্ঠাতা তিনি শূকরের মাংস খেয়েছেন, মদ্যপান করেছেন, এই বই ইতিহাসে লেখা আছে। এটা নিশ্চয়ই পাকিস্তানের শাসক গোষ্ঠী বা পাকিস্তান যারা চালান তাদের কাছে এটা খুব গ্রহণযোগ্য বিষয় নয়। মজার ব্যাপার হচ্ছে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করি বিভিন্ন সময়, এরা সবাই কিন্তু আমাদের মতোই নশ্বর মানুষ, এরা কেউ দেবতা নন, কিন্তু তাদের যে অবদান আমার, আপনার বা অন্য অনেকের চেয়ে তারা অনেক উপরের অবস্থানে। এখন শেখ মুজিব সম্পর্কে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি তাকে কিভাবে দেখি, তিনি নিঃসন্দেহে ইতিহাসের বরপুত্র, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। শেখ মুজিবুর রহমান আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইতিহাসের অঙ্গ, এই ব্যাপারেও কোনো দ্বিমতে কোনো অবকাশ নেই। তার রাজনীতি সম্পর্কে মূল্যায়নে যদি প্রশ্ন আসে নিঃসন্দেহে সেখানে দ্বিমত হবে। তার বাংলাদেশের স্বাধীনতা পূর্ব অবস্থান, স্বাধীনতা উত্তর অবস্থান এখানে হবে। এবং আমার কাছে মনে হয়, নিজে আমি ব্যক্তিগতভাবে আমার জড়িত থাকার কারণে আমার কাছে মনে হয় যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় যে মানুষটি জীবনপণ করে লড়াই করেছিল স্বাধীনতার জন্যে, যে সাধারণ মানুষ নামাজে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানের জন্য চোখের জল ফেলেছিলেন, তার কাছে আপনি শেখ মুজিবুর রহমানকে কিভাবে উপস্থাপন করবেন, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শেখ মুজিবের যে বিশালত্ব, তার যে শ্রেষ্ঠত্ব, আমি এই প্রশ্নটি জনাব আব্দুর রাজ্জাকের কাছে এখন করতে চাই, পরে অন্য আলোচনায় যাব। এই সমস্ত জিনিসের জন্য কি আমাকে বিবিসির মতো একটি প্রতিষ্ঠানের জরিপের উপর নির্ভর করতে হবে?
এবং এই জরিপের ফলাফল প্রকাশিত হওয়ার পরে আমরা যেইভাবে উল্লাসে উদ্ভাসিত হয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এটি এক ধরনের নতজানু মানসিকতা আমাদের। কারণ আমার যে শ্রেষ্ঠত্ব, আমি বিবিসির সার্টিফিকেট দিয়ে কি শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে? এটা আমি মনে করি যে এক ধরনের হীনমন্যতা। নিঃসন্দেহে ভারতীয় জনগণের কাছে নেহেরু কত বড় নেতা, এটার জন্য তো অন্যের সার্টিফিকেটের প্রয়োজন নেই। আপনি মার্কিন জনগণকে যদি জিজ্ঞাসা করেন যে আব্রাহাম লিঙ্কন না জর্জ ওয়াশিংটন, এই জন্য ব্রিটিশ ইংলিশদের একটা সার্টিফিকেট প্রয়োজন আছে, এটা কি খুব শোভন কোনো বিষয়? হ্যাঁ, বিবিসি জরিপ করেছে, সেই জরিপের কারিগরি দিক সম্পর্কে প্রশ্ন উঠতে পারে। জরিপ সম্পর্কে আরও অন্যান্য মন্তব্য কাগজে প্রকাশিত হয়েছে, কারা 20-এর বাইরে অবস্থানে ছিলেন, সেটাও যদি আমরা আনি সামনে। আমার কাছে যেটা মনে হয় যে এইভাবে যদি আমরা বিবিসির সার্টিফিকেট দিয়ে যদি শেখ মুজিবুর রহমানকে আমাকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে হয়, তাহলে এটা শেখ মুজিবের অবস্থানকে খাটো করে দেখানো হয়। এবং একই সঙ্গে আমার জাতীয় স্বাধীনতার জন্য, জাতীয় মুক্তির জন্য যে লড়াই, আমার স্বাধিকারের যে আকাঙ্ক্ষা, আমার স্বাধীনতার যে স্বপ্ন, তাকে যদি এইভাবে আমাকে ফ্রেম বন্দি করে বলতে হয় যে উনি সার্টিফিকেট দিয়েছেন সেই জন্য আমার নেতা শ্রেষ্ঠ নেতা, এইটা বোধ করি আমার কাছে খুব বেশি, আমি এটার জন্য খুব একটা আবেগে আপ্লুত হতে চাই না। মাহমুদুল্লাহ সাহেব, এই ব্যাপারে আপনি আমাকে প্রশ্ন করছেন, সেই জন্য আমি বলতে চাচ্ছি, আপনি যে কথাটা বলেছেন আমি মনে করি সঠিকভাবে বলেছেন, যে কোনো জরিপের জন্য আমাদের অপেক্ষা করার ঠিক না, প্রয়োজন নেই। কিন্তু আজকে কেন উল্লসিত হচ্ছে সেই কারণটা হচ্ছে, দুঃখজনক হলেও সত্য যে কিছু লোক ইতিহাসকে বিকৃত করছেন, এবং ইতিহাসকে বিকৃত করতে গিয়ে আমি যে কথাটা বলছি মূল ভিত্তিমূলে আঘাত করতেছেন, এবং বঙ্গবন্ধুকে অস্বীকারও করছেন। বঙ্গবন্ধু সম্পর্কে তার যে, আপনি যে কথা বলছেন আপনার সঙ্গে আমি তো একমত, যে তার অতীতে যা আছে বর্তমান ভবিষ্যৎ সব থাকবেন। আবার 71 সালের পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর 71-এর পরে তিনি নিজেও আমার কাছে, আমি তার সাক্ষী, তিনি নিজেও বলছেন, আমি বলছি না আসলে যে বঙ্গবন্ধু আপনি প্রধানমন্ত্রী হয়েন না, এটা 11 তারিখে, 10 তারিখে আসলে 11 তারিখে আমি এবং বেগম মুজিব নিজেও, উনিও বলছেন, কেন রে আপনি কেন হবেন, আপনি তো ফাদার অফ দ্য নেশন, ফাউন্ডার অফ দ্য নেশন, আপনি কেন হতে যাবেন, আপনি গান্ধীর মতো, মহাসত্যের মতো, এরকম উদাহরণ দিয়ে বলছিলাম, আপনি না। তিনি একটা কথা বলছিলেন, তোরা ঠিকই বলছিস, আমি যা পেয়েছি পৃথিবীতে কোনো নেতা এরকম পায় না, আমি অ্যাবসলিউট সাপোর্ট পেয়েছি বাংলাদেশে, সকল মানুষের, সকল দলের। এইরকম কিন্তু মানে সমর্থন নিয়ে কেউ স্বাধীনতা সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দিতে পারে না, ইও পায় নাই। আমি সেটা পেয়েছি, সেজন্য আমি জাতির কাছে কৃতজ্ঞ। কিন্তু যদি আমি এখন প্রধানমন্ত্রী হই, তাহলে নিশ্চয়ই আমার ভুলতে, আমি তো শয়তানও না, ফেরেশতাও না, আমার ভুল হবেই, তখন একদল বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে আমার কথা হবে। তবে কেন হচ্ছি সেটার পেছনে একটা কথা আছে, যে আমি এটা গ্যারান্টি, যে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে তোরা জাতিসংঘে সিট পাবি, যেটা চীন এখন পর্যন্ত পায়নি। আমি প্রধানমন্ত্রী হলে ফ্রি ওয়ার্ল্ডের রিকগনিশনটা আসবে, দেশে একটা শান্তি আসবে, আমি শান্তিটার জন্য, এইটা আমি যদি ব্যক্তিগতভাবে যদি সেলফিশ হই, তাহলে আমার প্রধানমন্ত্রী হওয়া উচিত না। আমি আমার যে চাদরটা গায়ে দিয়া আমি টুঙ্গি পাড়া বসে থাকলেই মানুষ আমাকে করবে। হ্যাঁ, তারপরে ঠিক আছে, আপনার কথার মধ্যে কিন্তু একটা জিনিসের প্রতিফলন ঘটেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভেতরেও কিন্তু তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি, মানে অন্যদের প্রধানমন্ত্রী হলে তার পিছনে হয়তো কোনো ছাপ আছে, সেটা তিনি মানে নিজে বুঝতে পেরেছেন, যে কারণে তিনি বলেছেন যে ফ্রি ওয়ার্ল্ডের রিকগনিশনটা দেরিতে হবে। এবং আপনি যে ইতিহাস বিকৃতির কথা বলেছেন, আমি একটু আপনার সঙ্গে যোগ করতে চাই। সেটা হচ্ছে যেমন ধরেন আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, এটা সম্পর্কেও কিন্তু দুই ধরনের দৃষ্টিভঙ্গি বাজারে আছে। কেউ এটাকে বলেন স্বাধীনতা যুদ্ধ, কেউ বলেন মুক্তিযুদ্ধ, কোনটা আসলে এক। দ্বিতীয় হচ্ছে, আপনি তো মানে আমার চেয়ে নিঃসন্দেহে অনেক বেশি ভালোভাবে এটা বুঝতে পারবেন, যে 71 সালের আমার স্বাধীনতা যুদ্ধের সৈনিক যারা, অংশগ্রহণকারী যারা, যোদ্ধা যারা, তার মধ্যে কয়েকজন ছাড়া আর সবাই কিন্তু জীবিত। কাজে এর মধ্যে আবেগের যে আতিশয্য আছে, মানে আপনিও যদি কোনো ইতিহাস লেখেন 71 সাল সম্পর্কে, নিঃসন্দেহে সেখানে আবেগ থাকবে, এবং অন্য আরেকজন বলবেন যে না, এটা বোধহয় রাজ্জাক সাহেব ঠিকভাবে লেখেননি, উনি ওনার নিজের মানে আত্মপ্রশংসা করেছেন। আবার আরেকজন লিখলে আমি বলবো যে না, এটা উনি হয়তো মানে আমরা এই যে আমাদের যে আবেগ,
এই জিনিসটা নির্মোহ এবং নিরাসক্ত হয়ে এখান থেকে লেখা নিরাসক্ত হওয়া কিন্তু আসলে কষ্টকর, যে কারণে এটা কিন্তু বাঙালি জাতির একটা গুণ বলেন দোষ বলেন, এই আবেগপ্রবণ কিন্তু না, বাঙালি এটা জাতি। সবাইরই এটা আছে, ঠিক। অন্যখানেও আছে, যে কারণে অন্যখানে কম আছে। যে কারণে ওই যে আপনার স্বাধীনতার পর ডক্টর নিহার রঞ্জন রায়, ওই যে বাঙালির ইতিহাসের লেখক, উনি বাংলা একাডেমিতে যখন এসেছিলেন তখন মরহুম মাজারুল ইসলাম সাহেব তাকে বলেছিলেন যে আমরা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লেখার উদ্যোগ নিয়েছি। তখন নিহার রঞ্জন রায় একটা খুব সুন্দর কথা বলেছেন যে এখনো লেখার সময় আসেনি, 25 বছর পরে এই কাজে আপনারা হাত দেবেন, কারণ ওই যে আবেগটা তখন থিতিয়ে আসবে। বিষয়টা সেখানে আর কি। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমি যেই জায়গায় যে কারণে আমি কথাটা বলছি, যেই কারণে আজকে উল্লাসটা বেশি হয়েছে, সেটা হলো ওই যে বললাম যে অবমূল্যায়নের কারণে। আমি একটা জায়গায় আমি আপনাকে এ কথা আমি জাতির কাছেও বলেছি বারবার, বহুবার, আমি যখনই সুযোগ পেয়েছি, আজকেও আমি সে কথাটা বলতে চাই যে যেই জায়গাটা আমাদের দু একটি জায়গা আছে, যেই জায়গাটা ঠিক রেখে তাতে আমার স্বাধীনতা, আমার ইতিহাস, আমার ঐতিহ্য ঠিক রেখে আমার স্বাধীনতা সার্বভৌমত্বর জায়গাটা ঠিক রাখিয়া তারপরে অনেক বিতর্ক আছে। এবং বঙ্গবন্ধুর, এমনকি বঙ্গবন্ধুর সম্পর্কেও 72 সাল থেকে 75 সাল পর্যন্ত অনেক বিতর্ক আছে। আপনারা এক দৃষ্টিতে দেখবেন, আমি এক দৃষ্টিতে দেখছি, অনেক আছে। তো বঙ্গবন্ধু নিজেরও তো মূল্যায়নের কথা আমি যেটা বললাম, সেই জন্য আমার কথা, সেই জন্য যে এই অবমূল্যায়নের কারণে এবং আজকে যারা ক্ষমতায় আছেন সেইখানে এই যে আজকে যে দুটো লোক, যে বিশেষ করে দুজন যে মন্ত্রী আছে যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতা বিরোধী পাকিস্তানের সঙ্গে একাত্মতা ঘোষণা করিয়া, আপনি জানেন যে আলবদর সৃষ্টি করে আমাদের দেশে যারা বুদ্ধিজীবী, সেই সময় যদি আপনারও বয়স একটু বেশি থাকতো তাহলে বোধহয়, বা ইয়েতে না থাকতেন তাহলে আপনিও থাকতেন না। কারণ তারা চেয়েছিল কি, যে আমাদের দেশের বুদ্ধিজীবী আমাদেরকে যাতে কোনো ক্রমে আর নেতৃত্ব না দিতে পারে, আমরা যেন নেতৃত্ব শূন্য হয়ে যাই, অর্থাৎ বুদ্ধির দিক দিয়ে, এর দিক দিয়ে, শিক্ষা দীক্ষা ইয়েতে, ঐতিহ্যের দিক দিয়ে সেই কাজটা করেছে। তারা ক্ষমতায় যখন থাকে তাদেরকে নিয়ে ক্ষমতা চালিয়ে এবং দিনে দিনে যে দ্বিজাতি তত্ত্বের দিকে দেশটাকে ঠেলে নেওয়া, যেখানে আমরা প্রগতির দিকে যাব, প্রগতির ধারায় যাব, যেখানে আজকে আমি বলবো যে আমরা সেন্টারেও থাকবো না, লেফট টু দি সেন্টারের দিকে যাব, আরও লেফটের দিকে যাব, সেখানে আজকে আমরা যাচ্ছি দক্ষিণ এমন জায়গায় যাচ্ছি, সেখানে আজকে সেই পাকিস্তানি ধারাই বা দ্বিজাতি তত্ত্বের ধারাই আজকে আবার প্রতিষ্ঠার মধ্যে। এই বিতর্কে একটু পরে আসবো, আমি আরেকটু সেই কারণেই যোগ করতে চাই ওই কথাটা, যে উনি বলেছেন যে এই ধরনের এই জরিপের ফলে কিন্তু আমার কাছে মনে হয় যে দেশের যে বিরাজমান আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা, এর ফলে কিন্তু মানে যারা বিতর্ক তৈরি করতে চান বা বিতর্ক যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি অবসান হবে না। কারণ কেন বলি, ওরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা যদি একটু স্মৃতিচারণ করি তাহলে বহু লোককে আমি বলছি যে এই যে স্তুতি বা বন্দনা, নেতার যে স্তুতি বা বন্দনা, এটার সঙ্গে কিন্তু আবার ক্ষমতার একটি সম্পর্ক আছে। আপনি বহু লোককে সেই সময় আমি দেখেছি 32 নম্বরে মরহুম শেখ মুজিবুর রহমানের বাসভবনে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন তার জন্মদিনে, মৃত্যু দিবসে, তারা কিন্তু আজকে যান না। এটা আবার যারা এখন ক্ষমতাসীন দলে আছেন সেই ক্ষেত্রেও হয়তো প্রযোজ্য হবে, ক্ষমতা থেকে যখন থাকবেন না তারা। এইটা আমাদের কিন্তু আরেকটি মানে যে স্তুতি বন্দনার সঙ্গে ক্ষমতার একটা সম্পর্ক আছে, কিন্তু এটা একটা দিক। এবং এই যে বিতর্কে বা, কারণ আমার কাছে যেটা মনে হয় যে এখানে বিতর্কটা কি, মানে অনেকে বলার চেষ্টা করেন কিন্তু এই বিতর্কটা আসলে অর্থহীন বিতর্ক। এই যে শেখ মুজিব না জিয়াউর রহমান, আমি মানে প্রসঙ্গটা টানছি এই কারণে, এই বিতর্ক কিন্তু আসলে অর্থহীন বিতর্ক, এবং এইটে দাড়িপাল্লা দিয়ে মাপার মতন কোনো বিষয় না। কিন্তু মানে আমাদের দৃষ্টিভঙ্গিটাতে এমনভাবে আনা হয়েছে যে এইটা আমার কাছে সেই জন্যই পুরো জিনিসটাই মনে হয় যে এখানে আরও অনেক বেশি নির্মোহ হওয়ার আমাদের প্রয়োজন আছে। এইটা যে আমি যে প্রশ্নটি করছিলাম, আপনি স্বাধীনতা বিরোধীদের প্রসঙ্গ টেনেছেন, জরিপের আলোচনায় আমরা ছিলাম। এই জরিপে কিন্তু আবার বলছে যে অধ্যাপক গোলাম আজম হচ্ছেন তালিকার 24 নম্বরে, 143 জনের এটি তালিকা হয়েছে। সেই তালিকায় যেখানে 21 নম্বরে আছেন কাদের সিদ্দিকী, 24 নম্বরে আছেন গোলাম আজম, শেখ হাসিনা ওয়াজেদ আছেন 27 নম্বরে। শোনেন, সেক্ষেত্রে আপনার মনে হয় না যে এই জরিপটি, আমি কিন্তু বিতর্কটা এখানে আনতে চাইনি। যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্তই আমি যেই নামগুলো বলেছি, আমি সঠিকভাবেই বলেছি যে এই নামগুলো
আজকে যদি কেউ মাওলানা ভাসানীর অবমূল্যায়ন করে, আমি সেটা মানতে রাজি না। কারণ মাওলানা ভাসানী মজলুম জননেতা হিসেবে তার যে অবদান, এই অবদান যে অস্বীকার করলে বাংলাদেশে এটা অন্যায় শুধু নয়, ইতিহাসকে অবমূল্যায়ন করা হবে এবং ইতিহাসের ধারায় সে দোষী ব্যক্তি হিসেবে চিহ্নিত হবে। কিন্তু তার অন্য অনেক দোষ আছে, তার অনেক সংগঠন করতে গিয়ে অনেক ইয়ে থাকতে পারে, কিন্তু তিনি ক্ষমতায় ছিলেন না, যে কারণে তাকে আমরা ওইভাবেই করি না। সেই ক্ষেত্রে শেরে বাংলা ফজলুল হকের কথা আমি যেই নাম বলেছি, আবার যেমন ধরেন সোহরাওয়ার্দীকে রাখছে 20 নম্বরে আছে, 20 নম্বরে আছে। এটা সামান্য ভোটের কারণে কাদের সিদ্দিকী সাহেব এগুলো, সেটাতে আমি কিন্তু সেই বিতর্ক আনতে চাইনি। আমার বিতর্কটা হচ্ছে অন্য জায়গায়। আমি বলতে চাচ্ছি সর্বশ্রেষ্ঠ বাঙালি যেই কারণে সেগুলো আমি কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই কারণে যারা বলছেন যে এটা ঠিক হয়নি, এটা সঠিকভাবে হয়নি, এই কারণেই আমি কথাগুলো উত্তর দিয়েছি। আবার আমি তুলনাও করতে চাই না রবীন্দ্রনাথ ঠাকুর, না নজরুল, না বঙ্গবন্ধু, না এটাও না, কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের প্রশ্নটা পরিষ্কার না। আপনি যেহেতু রবীন্দ্রনাথ এবং নজরুলের প্রসঙ্গ এনেছেন, আমি সেই জন্য বলছি খুব বিনীতভাবে, কারণ ওই মেধার সঙ্গে তো আমার মেধার কোনো তুলনা হয় না। শেখ মুজিবুর রহমানের অবস্থান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, তিনি একটি স্বাধীন রাজনৈতিক সত্তা, স্বাধীন সাংস্কৃতিক সত্তা, স্বাধীন জাতীয় সত্তা, স্বাধীন অর্থনৈতিক সত্তা, এই নির্মাণের স্থপতি। রবীন্দ্রনাথ কিন্তু শুধুমাত্র আমার ভাষা এবং সংস্কৃতি নির্মাণের ক্ষেত্রে তার অবদান। কাজেই এই দুজনকে এক তালিকায় আনা কি ঠিক? মানে আমি বলছি যে বিবিসি যে কাজটা করেছে, যে এই দুজন তো এক তালিকা কোনোভাবে আসতে পারে না। ব্যাপার সর্বশ্রেষ্ঠ ভারতীয় যখন বিবিসি করেছে, তখন কিন্তু মহাত্মা গান্ধীকে তারা জরিপের বাইরে রেখেছে। আমি সেটা বলছি যে এটা হতে পারে না, কারণ কোনোভাবেই শেখ মুজিবুর রহমানের অবদানের সঙ্গে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথের অবদান তো মানে তুলনীয় না। এটা যেমন ধরেন আমি বলছি আবার ওই রকম, হ্যাঁ হতে পারতো যে শেখ মুজিবুর রহমান, সোহরাওয়ার্দী, শেরে বাংলা ফজলুল হক, মাওলানা ভাসানী, এইটা আমি এই যুক্তিটা বুঝতে পারি। এবং এখানে ওই যে আমি যে কারণে বলেছিলাম যে শেখ মুজিব হচ্ছেন ইতিহাসের বরপুত্র। কারণ আপনি যেমন যদি চীনের ইতিহাসের দিকে তাকান, বলা হয় যে মাও সেতুংয়ের চেয়ে মেধা মননের দিক দিয়ে চৌয়েনলাই বা তেং শিয়াওপিং বা চুতে এরা অনেক বেশি অগ্রসর ছিলেন, কিন্তু মাও সেতুং হয়েছেন, তারা মাও সেতুং হতে পারেননি। এবং লেনিনের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, যে আপনার ট্রটস্কি মেধার দিক থেকে লেনিনের চেয়ে নাকি অনেক বেশি এগিয়েছে, কিন্তু লেনিন হয়েছেন। একই অবস্থা নাসেরের ক্ষেত্রে, নাসেরের অনেক সহকর্মীরা মিশরে, কিন্তু যে কোনো কারণেই হোক আপনার নাসের হয়েছেন। মানে এইটা বোধ করি যে ওই যে ইতিহাস কাউকে তৈরি করে দেয়, নির্মাণ করে দেয়, যে তিনি এই দায়িত্বটা তার উপরেই চাপাবে, সেটা একটা ব্যাপার আছে। এবং ওই জন্য প্রশ্নগুলো এই জায়গায় উঠে আর কি, যে এই বিচিত্র ধরনের অবদানের লোকের সঙ্গে, যেমন বিজ্ঞানের ক্ষেত্রে জগদীশচন্দ্র বসু, তার একেবারেই অবদান হচ্ছে বিজ্ঞানে। এখন বিজ্ঞান রাজনীতি মুক্ত কিনা বা রাজনীতির সঙ্গে সম্পর্কিত, সেই বিতর্ক পরে আসবে। জগদীশচন্দ্র বসুর সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা কি করে হবে? জগদীশচন্দ্র বসু আপনার মাওলানা ভাসানীর সঙ্গে, সোহরাওয়ার্দীর সঙ্গে তুলনা কি করে হবে? এটা আমি নিজে এটাকে আমি এখানে মানে মাপকাঠিটা কি হবে? ওরা যে মাপকাঠিটা করছে, আমি এখন সেটা তারা বলে না আমরা এই মাপকাঠি দিয়েছিলাম। তবে বাংলাদেশের বাঙালি বাংলা ভাষাভাষী বাঙালি, তার মধ্যে কার কতটুকু অবদান এবং কি কারণে অবদান, সেই হিসাবে বোধহয় একটা তারা করেছে। সেখানে আর তারা করে নাই, যে ক্যাটাগরাইজ করে নাই। ক্যাটাগরাইজ করলে হয়তো রবীন্দ্রনাথের একটা অবস্থান হইতো, আবার রাজনীতিবিদদের একটা অবস্থান হইতো বঙ্গবন্ধু সহ, আবার ধরেন বিজ্ঞানীদের হয়তো হইতে পারতো, দ্যাট ইজ অল রাইট। কিন্তু পৃথিবীতে অন্যান্য জায়গায় যেটা হয়েছে, আমরা যা দেখলাম জার্মানিতে হয়েছে, আমরা দেখেছি যে ব্রিটিশের হয়েছে, আমরা দেখছি আমেরিকার হয়েছে, আমরা দেখেছি ভারতের হয়েছে। এই সব জায়গায় কিন্তু এইভাবেই যে শ্রেষ্ঠত্বের দিক থেকে যার যার অবদানের ভিত্তিতে কে কীভাবে হয়েছে, বোধহয় সেটাই করা হয়েছে। তবে আপনি যেটা যেইভাবে উপস্থাপন করেছেন, এটা একটা দৃষ্টিভঙ্গি, ইট ইজ অল রাইট। তো সেই ক্ষেত্রে আজকে হয়তো আমার সেই কথাটাই আমি বারবার বলি, যেটা বারবার বলাটা, যে যার যার অবদান সেটা সঠিকভাবেই মূল্যায়ন করা উচিত। কারণ আমাদের ইতিহাস তো আমাদের সৃষ্টি করে যেতে হবে, যাতে ভবিষ্যৎ বংশধর তা না হলে কিন্তু
আমাকে আপনাকে গালি দিবে যে তোমরা কি মুক্তিযুদ্ধ করেছো বা তোমরা কি দেশ করেছো, তোমরা আমাদেরকে সঠিক পথে সন্ধান দিয়ে যেতে পারো নাই। আছে না, ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। আবার ইতিহাসকে যারা বিকৃত করে, ইতিহাসে আস্থা করেই তাদের অবস্থান হয়। এইখানে কিন্তু খুব ক্ষমা নেই, নির্মম এক জায়গায়, কিন্তু ইতিহাস খুব নির্মম। হ্যাঁ, আমি তো সেই জন্যই আপনাকে ওই শুরুতে ওই কথাটাই বলতে চেয়েছিলাম যে আমার কাছে মনে হয় না যে এই মূল্যায়ন আজকে হয়তো মানে কারো কারো মানে অনেক বেশি উল্লাসের সৃষ্টি করেছে, কিন্তু এই মূল্যায়নও কি স্থায়ী মূল্যায়ন? কারণ এখানে কতগুলো মানে খুব নির্মোহভাবে যদি আমি দেখি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যাদেরকে বলা হয়েছে, 2004 সাল, 2050 সালে কি হবে? আমি কি ওই ভবিষ্যৎ দ্রষ্টা যে আমি মানে বলতে পারবো পর্যন্ত কারা আছে? বলছি যে হ্যাঁ, ভবিষ্যতের পরিবর্তনে মানে এমন যদি হয় যে আমার এখানে এমন কোনো বিজ্ঞানী এলেন যিনি হয়তো বিজ্ঞানে এমন অবদান করে হয়তো নোবেল প্রাইজ পেয়েছেন, তখন দেখা যাবে যে জগদীশচন্দ্র বসুর চেয়েও তার ওই বৈজ্ঞানিক অবদান এমন সারা জাগানো, কারণ এখন বিজ্ঞান এবং প্রযুক্তি যেদিকে যাচ্ছে তখন তিনি আরও অনেককে ছাড়িয়ে যাবেন। তো তখন কি হবে? মানে আমি বলছি যে এই যে অতিমাত্রায় বিশেষণ আরোপ করে আমাদের একটা প্রবণতা আছে, অতিমাত্রায় বিশেষণ আরোপ করে আমরা দেখার চেষ্টা করি, এতে কিন্তু আবেগটা সামনে চলে আসে। আমি আপনার সঙ্গে একমত নওয়াজুল্লাহ সাহেব। সেটা হলো যে আমাদের এত বেশি আবেগপ্রবণ হওয়া উচিত নয়, বাস্তবমুখী হওয়া উচিত। সময় এসেছে আবেগকে পরিহার করার, কারণ এই আবেগের কারণে আমরা অনেক গেইন করতে পেরেছি, এটা ঠিক, আবার অনেক লসও করেছি, অনেক ক্ষতিও হয়েছে। এখন কিন্তু আবেগটার চেয়ে এখন এই মুহূর্ত থেকে আমাদের বাস্তববাদী হওয়া উচিত। কারণ এখন দেশটা কিভাবে করা যাবে, আজকে এই দেশটার অবস্থাটা কি, এই দেশটা কিভাবে গড়া যাবে, এটা যদি আমরা এখন থেকে চিন্তা না করি, এখানে আবেগরে বাদ দিয়ে আমরা যদি আবেগ পরিহার করে যদি আমরা বাস্তববাদী না হই, তাহলে ভবিষ্যতে এই বাঙালি জাতির মহা ক্ষতি আমরা করে যাব। আচ্ছা, আপনি তো আবেগকে পরিহার করার কথা বলেছেন, কিন্তু বর্তমানে দুটি মূল রাজনৈতিক দল, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই দুটি রাজনৈতিক দলই বাংলাদেশের আরও কিছুদিন পর্যন্ত বাংলাদেশের ভাগ্যকে নিয়ন্ত্রণ করবেন, রাজনৈতিক ভাগ্যকে। তাদের মধ্যে যে দ্বন্দ্ব, বিরোধ, এবং বিশেষ করে 30শে এপ্রিলের ঘোষণা যে 30শে এপ্রিলের সরকার, এতে কি আমরা আমাদের অর্থনৈতিক বিবেচনা বা বাংলাদেশের এগিয়ে যাওয়া এই সম্ভাবনাকে মাথায় রেখেছি, না এই সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছি? দেখুন, কথাটা রাজনৈতিক দলের এক একটা প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য তারা সক্রিয় হয়, সেটা আছে, যার যার রাজনৈতিক দলের সেই মূল্যায়ন করেই তারা সেই প্রশ্নটা আমি যে জায়গাটায় আপনার সঙ্গে একমত হয়ে কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের আজকে বাস্তববাদী, যে কথাটা আমি বাস্তবমুখী হওয়া উচিত। আমাদের হওয়া উচিত আজকে যে এই দেশটা আমাদের দেশ, এই দেশ স্বাধীন করতে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2,69,000 মা বোনের তার ইজ্জত দিয়েছে, আমাদের শ্রেষ্ঠ সন্তানরা যারা তারা আত্মত্যাগ করেছে। এই দেশটাকে যাতে একটা রাজনৈতিকভাবে, অর্থনৈতিক দিক দিয়ে একটা ভায়াবল দেশ হিসাবে গড়ে তোলা যায়, তার জন্য আমরা কি চিন্তা করছি, কিভাবে চিন্তা করছি, সেই চিন্তাটা আমাদের আগে তো করা দরকার। আমার মনে হয় সেইখানে আমাদের কিছুটা আমরা পিছিয়ে আছি, আমরা সঠিকভাবে সেখানে মূল্যায়ন করে আমরা এগোতে পারছি না। সেই চিন্তার সঙ্গে তো এই রাজনৈতিক কর্মসূচি, অর্থনৈতিক কর্মসূচি, আমি সেই জায়গাটায় আনতে চাচ্ছি। সেখানে কথাটা হচ্ছে যে সেই জায়গাটায় আজকে আমাদের কিন্তু যা আমরা বিভিন্ন যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে, তাদের লেখায় দেখি বা তাদের কাছ থেকে শুনি, বাংলাদেশ কিন্তু বা আমরাও যেটুকু রাজনৈতিকভাবে মূল্যায়ন করে দেখেছি বা আমাদের যতটুকু দেখার সুযোগ হয়েছে, তাতে বাংলাদেশকে আমরা একটা অর্থনৈতিক দিক থেকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারি। রাজনৈতিক দিক দিয়েও বাঙালি এত কনসাস, কোনোদিনই বাঙালি কিন্তু যদি বাঙালিদের ফ্রি অ্যান্ড ফেয়ার যদি সিদ্ধান্ত দিতে হয়, দেওয়ার সুযোগ হয়, তাহলে বাঙালি কোনোদিন ভুল করে নাই, এটা ইতিহাস। আমি একমত আপনার সঙ্গে। কিন্তু আমরা সেই সুযোগটা এখন হারিয়েছি।
আজকের নির্বাচনটা প্রায় নির্বাচনই দেখা যায় যে সঠিকভাবে মানুষ তার ভোটাধিকারও প্রয়োগ করতে পারে না, এমনকি সঠিকভাবে মতামত প্রকাশ করার অবস্থাটা নাই তাদের। সেইখানে কালো টাকার মালিকরা, মাস্তানরা, বিভিন্ন অপশক্তি তারা এমনভাবে, এমনকি দেশি বিদেশি সমস্ত অপশক্তিও আমাদের জনগণকে তার সঠিক মতামত প্রকাশ থেকে তাদেরকে বাধা সৃষ্টি করে। এটা না হয়ে যদি সঠিকভাবে, তাহলে কিন্তু রাজনীতি আজকে ঠিক হয়ে যেত। কিন্তু না, এটা তো আপনি ঠিকই বলেছেন যে বাধা, এই সমস্যাটা কিন্তু আমরা জানি, সমাধানটা কি? মানে আমি বলছি যে আমাদের যারা রাজনীতির সঙ্গে সরাসরিভাবে যুক্ত নন, অথচ রাজনীতিকে দেখেন আমাদের মতো মানুষ, তাদের কাছে কিন্তু কয়েকটি উদ্বেগের বিষয় আছে। যেমন আমাদের কাছে একটি উদ্বেগের মনে হয় যে এই দুই দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এই দুই দলের নেতারা বিশেষ করে তারা যখন কথা বলেন, কথাগুলো খুব সুন্দর, শুনতে খুব সুন্দর এবং স্মার্ট শব্দ দিয়ে তারা কথাগুলো বলেন তাদের অধিকাংশই। কিন্তু এই বিষয়গুলি কি টেবিলে বসে আলোচনা করে, এই যে আপনি যে কথা বলছেন, আমার অর্থনৈতিক অগ্রগতির বিষয়, আমার সামাজিক অগ্রগতির বিষয়, সাংস্কৃতিক অগ্রগতির বিষয়, এটা কি আমরা টেবিলে বসে সমাধান করতে পারি না? এই জন্য কি আমাকে, দুই পক্ষকে আমি বলছি, আমাকে কি এমন কর্মসূচি দিতে হবে যে কারণে এক ধরনের উত্তেজনা, এক ধরনের অস্থিতিশীলতা, এক ধরনের উদ্বেগ, এক ধরনের উৎকণ্ঠা তৈরি হবে? কারণ আমাকে নির্ভর করে কিন্তু আপনার ক্ষমতা, আমার মতো মানুষদেরকে, এই দেশের যারা সাধারণ মানুষ, রাজনীতিবিদদের তো সেটাই ক্ষমতার উৎস। তো আমাকে উদ্বিগ্ন করে, উৎকণ্ঠিত করে, মানে আপনার কি ইয়ে হচ্ছে? মানে আমার এই উদ্বেগের সঙ্গে কিন্তু আপনার ক্ষমতা যাওয়া না যাওয়া জড়িত নয়। আজকে উৎকণ্ঠার মধ্যে আছে, শঙ্কার মধ্যে আছে। সেটা কিন্তু মূল কারণটা হচ্ছে দেশের সন্ত্রাস, মানুষ সে জীবনের কোনো নিরাপত্তা নাই, দেশে যেইভাবে অর্থনৈতিক শোষণ চলছে, অর্থাৎ দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, এতে কেউ কিন্তু সঠিকভাবে তার কাজটা করতে পারছে না। অর্থনৈতিক যেই এটা, যারা শক্তিটা আছে, তারাও তার কাজ করতে পারছে না। তৃতীয় হচ্ছে যে আজকে সামাজিক যে অনাচার হচ্ছে নিদারুণ, প্রতিনিয়তই আমরা দেখছি ধর্ষণ, নারী নির্যাতন, নারীদের উপরে অত্যাচার, শিশুদের উপর অত্যাচার বিভিন্ন পর্যায়ে হচ্ছে। 140 টুকরো করে একটা লোককে হত্যা করতে হবে, কত বড় নির্মমতা এটা! সেখানে একটা লোককে গুলি করে মারলেও তো মারা যাবে, কিন্তু কতটা তারা নির্মমতা আছে, 140 টুকরো করে তাকে হত্যা করতে হবে। এই ধরনের অবস্থাটা, এই যে সামাজিক যে অনাচারটা, এর হাত থেকে তো মানুষকে মুক্ত করতে হবে। আমি যদি আপনার বক্তব্যের সঙ্গে একমত হই, আপনার এই যত ব্যাখ্যা করলেন, তাহলে বলতে হবে যে আপনি 30শে এপ্রিল সরকারের পতন হবে, সেটাও কিন্তু এই উত্তেজনা বা এই শঙ্কার সঙ্গে আরেকটি শঙ্কাকে যোগ করেছে। কারণ আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে যদি আপনি বলতেন মধ্যবর্তী নির্বাচন দিতে হবে অত তারিখের মধ্যে, তাহলে আমি কিন্তু ওই শঙ্কা বোধ করতাম না। কিন্তু যখন আপনি বলছেন, তখনই কিন্তু মনে হচ্ছে যে তাহলে সরকার পতন হবে কিভাবে? একটি গণতান্ত্রিক সরকারের পতন হতে পারে নির্বাচনের মাধ্যমে, অথবা যদি মধ্যবর্তী নির্বাচন হয়। আরেকটি অতি সম্প্রতি আমরা কয়েকটি দেশে দেখেছি ঘটেছে, যাকে ইংরেজিতে পার্লামেন্টারি কু বলা হয়। শ্রীলঙ্কায় চেষ্টা করা হয়েছিল, হয়নি। কোরিয়াতে ঘটেছে। সেরকম যদি পার্লামেন্টারি কু হয়, সেটাকে আমি এই মুহূর্তে সম্ভাবনা হিসেবে, কম সম্ভাবনা হিসেবে দেখি। তাহলে এটাও কিন্তু এই এতগুলো শঙ্কার সঙ্গে, আপনার ওই শঙ্কার সঙ্গে যে আমি একমত হই, এতগুলো শঙ্কার সঙ্গে কিন্তু আরেকটি শঙ্কা হিসেবে যুক্ত হয়েছে। আপনি দেখবেন আমাদের নেত্রী, আমি এখন দলীয় কথাটা বলতে চাইনি, আমি চাইছি সবটাই সামগ্রিকভাবে আলোচনা করতেই। তারপরে বলতে হচ্ছে যে কথাটা আপনি আনছেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে 15 দফা দাবি পেশ করেছেন, সেখানে তার শেষ কথাটি আইসা, এর কনক্লুশন আইসা, যদি এটা মেনে নাও, তা না হলে রিজাইন করো এবং পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দাও। এটাই কিন্তু তার আন্দোলনের কর্মসূচি। সেই প্রেক্ষিতে হয়তো
সঠিক হয়েছে কি বা ঠিক হয়েছে সেটা জনসাধারণ মূল্যায়ন করবে। না, ওই প্রশ্নটা তো ওই করা নেই, ওইটুকু তো আমি বুঝতে পারি, ওইটুকু ওইটুকু কিন্তু আমি বুঝতে পারি যে মধ্যবর্তী নির্বাচন দাও, তুমি ব্যর্থ হয়েছো, এটা আমি বুঝতে পারি যুক্তি হিসাবে যে কোনো একটা রাজনৈতিক দলের অবস্থান থেকে বা অবস্থান না থেকেও। কিন্তু যখন ওর সঙ্গে যুক্ত হয় যে 30শে এপ্রিলই সরকার শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি সেটাই জানতে চাচ্ছি যে এই যে সংখ্যার কথা আপনি বলতে, তার সঙ্গে এটা একটা নতুন সংখ্যা যুক্ত হলো। সেটা হয়তো সংখ্যা হতে পারে একটা, কিন্তু আমার যে নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে বক্তব্যটা এবং তার যে দাবিটা, শেষ দাবিটাই হচ্ছে এটা না হলে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন। এটি হলো রাজনৈতিক দাবি। তারপরে যে আন্দোলনের কর্মসূচি হিসাবে সেটা একটা আসছে, হতে পারে সেটা মানুষ শঙ্কিত হতে পারে। আবার যদি এর মাধ্যমে যদি পতন ঘটে যায় তাহলে হয়তো মানুষ আবার স্বস্তি বোধ করবে। সেটা বিতর্ক সাপেক্ষ। আমি সে কথাটা আমি যে কথাটার দিকে যাইতে চাই সেটা হলো বিকল্প পথগুলো কি। যেমন একটা সরকার যখন স্বৈরাচার হয়ে যায়, একটা সন্ত্রাসী হয়ে যায়, দুর্নীতিবাজ হয়ে যায়, যখন দেশে বিদেশে তাদের কারণে জাতি মাথা হেট হয়ে যায়, আপনি দেখছেন টাইমসের যে এটা যেইভাবে তারা চিত্রায়িত করছে, আসলে লজ্জা লাগে। এবং সত্যি আমরা এইভাবে যদি আমাদেরকে মূল্যায়ন করে, এটা কিন্তু আমি মনে করি না, আমরা মনে করি না যে এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। না, এটা দেশের জন্য, জাতির জন্য বড় লজ্জাজনক কথা আসছে। আমাদেরকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করে, আমাদেরকে দুর্নীতির 1 নম্বরের শীর্ষে তালিকায় অবস্থান দেয়, আমাদেরকে আজকে বলে যে এটা হচ্ছে অকার্যকর একটা ইয়ে। তাহলে কি আছে আমাদের? এইটা কিন্তু আমরা, সরকার যাই মনে করুক, এটা কিন্তু আমরা বিরোধী দল হিসেবেও আমরা মনে করি না এটা খুব সুখপ্রদ বাংলাদেশের জন্য। কিন্তু তারপরে ঘটনাগুলি যা দেখায় তাতে এই যে অবস্থাটা, তার তো কোনো মানে আমরা কোনো ভালো ইয়ে দেখি না সরকারের। যে সরকার যদি আমাকে একটা কেউ লজ্জা দিল, সেইটা যদি আমি যদি এই লজ্জাটাকে ঢাকার জন্য যদি সঠিকভাবে যদি আমি কোনো কাজ করে পদক্ষেপ দিই, সে পদক্ষেপ নাই তার। না, আমি তো আপনার সঙ্গে দ্বিমত করছি না। আজকে আমি যেটা বললাম যে দুটি দলই আরো কিছুদিন আমার রাজনৈতিক ভাগ্যকে নির্ধারণ করবে, এবং পাল্লা কিন্তু প্রায় সমান হয়ে এসছে বিএনপি এবং আওয়ামী লীগের। কারণ আপনারা 2 বছর আগে, 2.5 বছর আগে আপনারা ক্ষমতায় ছিলেন, 5 বছর পূর্ণ মেয়াদে, তার আগে বিএনপি। আমি যদি 91 সাল থেকে গণতন্ত্রের যাত্রাকে ধরি, তো তাহলে আমার ইয়েটা কোন জায়গায়, আমার পরিত্রাণ কোন জায়গায়? পরিত্রাণের পথ আছে, আমি সেই কথাটাই বলছি। আপনার নিশ্চয়ই মনে আছে 90 সালের গণ অভ্যুত্থানের পূর্বে আমরা কিন্তু 15 দল 7 দল একটা অঙ্গীকারনামায় রূপরেখা, 3 জোটের রূপরেখায় আমরা সাইন করেছিলাম। সেই রূপরেখাটা ধরে যদি আমরা রাজনীতিটাকে সাজাই বা রাজনীতিটা করি বা দেশ পরিচালনা যদি আমরা এগিয়ে যাই, তাহলে বোধ হয় আমাদের জন্য একটা পথ আছে। কিন্তু সেটি তো করছেন না যারা ক্ষমতায় আছেন, তারাও সেটা কার্যকর হলো না। আমি তো সেই জায়গাটা তো আমি বলছি সেই দোষে দুষ্ট আছে। কিন্তু আপনাকে দুটো জিনিস বিচার করতে হবে। এক পাল্লায় মাপলে সঠিক হবে কি? বলেছি যে দুটি দলই রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেই হিসাবে দেখুন শেখ হাসিনার আমলে আমি দল হিসাবে বা আমি মন্ত্রী ছিলাম, সে কারণে আমি ডিফেন্ড করছিলাম। 3-4টা জিনিস তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। একটা হলো খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, সারপ্লাস এনে দেওয়া। এই যে খাদ্য উৎপাদনে যে প্রচেষ্টাটা করেছে এবং সফল হয়েছে, এইটা কিন্তু রিয়েলি একটা বিশেষ একটা কাজ হয়েছে। খুবই জনসাধারণের, অর্থাৎ ভাতেই তো মূল সমস্যা, সেই সমস্যা সমাধানের একটা বড় পদক্ষেপ হয়েছে। দ্বিতীয়টা হয়েছে আন্তর্জাতিকভাবে পানি চুক্তি বলেন, তারপরে আপনার ওই যে শান্তি চুক্তি বলেন, এমনকি বাংলা ভাষার যে আজকে যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা বলেন, এমনি আরও অনেকগুলো। বা আমরা যদি এটাও করি যে সেই সময়ে দারিদ্র্য বিমোচনের জন্য যে পদক্ষেপগুলো দেওয়া হয়েছিল,
এই সমস্তগুলো এটা প্রশংসার দাবি রাখে এবং আন্তর্জাতিকভাবে মূল্যায়ন হয়েছে সেটার। সেখান থেকে তো আমরা শুরু করতে পারতাম, এই সরকার এসে সেখান থেকে শুরু করতে পারতো। সেখান থেকে শুরু করলে এই সমস্যাটা আপনাদের দুই দলেরই আছে। কারণ কেন বলি যে গভর্নমেন্ট কিন্তু একটা কন্টিনিউটি। ইয়েস, কারণ এরশাদ সরকারের আমলেও হয়তো ডেভেলপমেন্ট ইন্ডিকেটর কিছু দেখলে দেখা যাবে যে স্বৈরাচার সত্ত্বেও কিছু কিছু ডেভেলপমেন্ট ইন্ডিকেটর আছে। কিন্তু আমাদের একটা প্রবণতা হচ্ছে যে আমরা কিন্তু অতীতটাকে মুছে ফেলার, এবং এটা রাজনৈতিক ইতিহাস বলেন, অর্থনৈতিক ইতিহাস বলেন, অতীতটাকে মুছে ফেলে যাত্রা শুরুর একটা প্রবণতা আছে আমাদের। ছোট একটা মন্ত্রণালয়ে ছিলাম। ছোট না, আপনি অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ছিলেন। আমি অন্তত এটা জোর করে বলতে পারি, এবং আমি আপনাকে আপনি অ্যাসেসমেন্ট করে দেখবেন, আমি একটা প্রকল্প কিন্তু আটকে রাখিনি। সবগুলো প্রকল্প আমরা চালু করেছি এবং চালু করে সেগুলো শেষ করেছি। যেগুলো বিএনপির আমলে শুরু হয়েছে বা এরশাদের আমলে শুরু হয়েছে, আমি সেগুলো কিন্তু শেষ করেছি। কারণ এই কন্টিনিউটা এটা আমাদের আমলে ছিল। এমনকি আমি আপনাকে বলি যে আমরা জেনে শুনেও একজন সেক্রেটারি রাজনৈতিক দলের সদস্য, সে স্বীকার করেছে শেষ পর্যন্ত, এবং যেহেতু তার ভালো কাজ করে আমরা কিন্তু তাকে সরাইনি, আপনি জানেন হয়তো। এবং সেই রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বিরোধটা বিএনপির না, বিএনপির মতো বিরোধ না, মারাত্মক বিরোধ, মূল প্রশ্নে আমাদের প্রশ্নে বিরোধ। তারপরেও আমরা কিন্তু তারা সরাইনি। কেন করছি? আচ্ছা, তাহলে এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন এসে যায় আর কি। এইটা আমার মনে হয় যে আমাদের দর্শকরা বোধহয় জানতে চাইবেন। সেটা হচ্ছে যে এই যারা প্রশাসনের সঙ্গে জড়িত সর্বোচ্চ পর্যায়ে, আমরা দেখি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক অবস্থানের সঙ্গে জড়িয়ে যান এবং তাদের বিরুদ্ধে এই অভিযোগটা করা হয়। তাহলে তাদেরকে কি আমরা ট্রেড ইউনিয়ন করার অধিকার দেব, সমিতি করার অধিকার দেব? তাদের সমিতি আছে কিন্তু, এটাকে কিভাবে দেখেন আপনারা রাজনীতিবিদ? আমাকে যে জিজ্ঞাসা করেন, আমি অনেক দিন চিন্তা করেছি, আমি সেই জায়গাটা একটু করতে চাই যে কিন্তু আজকে যা হচ্ছে এটা তো আপনি জানেনই। এখন তো এই নাম মানে এটা শুধু যে দল করার জন্য, এমনকি এরিয়া ভিত্তিকও কিন্তু বাদ দিচ্ছে, ওই এরিয়ার লোক বাদ দাও। এবং এটা কোনোদিনই এইরকমভাবে এক্সটেনশন দিয়ে 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 সেক্রেটারিদের রাখা, এটা কোনোদিনই এত এক্সটেনশন হয়নি। দুই একটা লোককে একেবারে অপরিহার্য জলে দিছে, কিন্তু এইরকম এক্সটেনশন কোনো এক্সটেনশন দিয়া কোনোদিনই হয়নি। এটা কিন্তু যে কোনো ইয়েতেও করবে। আমি একজন বিএনপির একজন সাবেক সচিব ছিলেন, তার সঙ্গে আলাপ করেছিলাম এই প্রশ্নটা নিয়ে। আমি বলেন তো ভাই কি করা, আপনি তো ওটা সচিব, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এইভাবে যদি ধরেন এখন আপনাদের দলে যেটা করছে, আমরা এসে আবার করলাম ইয়েটা, তাইলে আমরা একটা আইন করি না কেন? তাহলে আইনটা কি আইন করি? তাহলে ইয়ের মতো কি বল, আমেরিকার মতো প্রেসিডেন্ট আসলে 5,000 লোক আসবে, একরকম আসবে, আবার এই প্রেসিডেন্ট চলে যাবে, নিউ প্রেসিডেন্ট যেই হবে সে আবার 5,000 লোক নিয়ে আসবে, অল ট্রেন্ড। তাদের ইয়ে জবাব দিয়ে এই 5,000-এরও করতে হবে, প্রেসিডেন্ট সাহেবেরও করতে হবে, আমাদেরও, আমার মন্ত্রীরাও করবো। সেক্রেটারি যদি আমি আনি, সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত, তাহলে সেগুলো আমরা জবাব দিয়ে করবো। ওটার মধ্যে একটা সমস্যা আছে, মানে আমাদের মতো দেশে আর কি 5 বছর পরে চাকরিটা কি হবে আমার, আমি তার চাকরি পাবো না তখন। সেই লোকই আর পাবে, মানে সেই মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সমস্যাটা নেই আর কি। পার্টি ক্যাডার তৈরি হয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে আনতে হবে আপনাকে, এটা ঠিক। সেখানেও কেওস কমিশন, এটা একটা ব্যবস্থা হতে পারে। আরেকটা যে আমরা ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, যেটা সংসদীয় পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেখানে এটা হয় না। সেখানে এই আশা করে সকলেই যে যারা সেক্রেটারি হবেন বা জয়েন্ট সেক্রেটারি হবেন, যারা প্রশাসনের সিদ্ধান্ত, তারা নিউট্রাল থাকবেন, তারা সরকারের যেই নীতি হবে, সরকারের যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করবেন, বা যদি তার সুযোগ থাকে তাহলে অ্যাডভাইস করবেন যে এইভাবে করলে হয়তো আমার অভিজ্ঞতা বলে, কারণ তা তো পার্মানেন্ট অলমোস্ট না। মানে আপনি যেহেতু মন্ত্রী ছিলেন এবং আপনি প্রশাসনের এবং রাজনীতিবিদ, সেই জন্য বলছি, আমি বলছি যে আপনি নিশ্চয়ই একমত হবেন যে এই প্রবণতাটা, এই যে বিশেষ করে সরকারি কর্মচারী যারা প্রশাসনে, পুলিশে, তাদের যে সমিতি এবং বিভিন্ন সময় সমিতি থেকে যে সমস্ত বিবৃতি দেওয়া হয়, এটা আপনি যদি খুব মূল্যায়ন করেন তাহলে মনে হবে যেন যেই সরকার আছেন ক্ষমতায়, সেই সরকারের কর্তৃত্বকেই কিন্তু, রাজনৈতিক কর্তৃত্বকেই কিন্তু অনেকটা চ্যালেঞ্জের পর্যায়ে চলে যায়। এটা
আওয়ামী লীগ আমলেও ঘটেছে, বিএনপি আমলেও ঘটেছে, হয়তো ভবিষ্যতেও ঘটবে। আরও ক্ষতি হয়, যেন আমরা হেল্প করি, আরও ক্ষতি হয় যে ওনারা দলের হইয়া যারা নেতা পর্যায়ে অন্তত 25-30 জন একটা ইউনিয়নের, তারা কোনো কাজই করে না, অফিসও ঠিক মতো করে না। তো তাহলে এই প্রবণতাটা আমি আপনাকে হেল্প করছি ঠিকই, সুতরাং এর থেকে বাঁচতে হলে দু একটা আমাদের কিছু জায়গায় আমরা একসময় যে ঐক্যমতে হয়েছিলাম এরশাদের, আমাদের সেই রকম ঐক্যমতের একটা প্রশ্ন থাকে। সেটা বলতে আদমজি জুট মিল যখন বন্ধ হয় তখনও আপনারা অনেক নরম অবস্থান গ্রহণ করেছিলেন, যেহেতু আপনারা কিছুদিন আগে প্রশাসনে ছিলেন এবং আপনারা জানতেন যে এটা দাতা সংস্থার চাপ খুব বেশি, যেটা নিয়ে খুব একটা বোধ হয় মানে এগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু এগুলোকে স্বাগত জানিয়েছে যে হ্যাঁ একটা রাজনৈতিক দলের অবস্থান থাকে, অনেক সময় প্রতিবাদ করতে হয়, কিন্তু সরব প্রতিবাদ এবং নীরব প্রতিবাদের মধ্যে আরেকটা কথা যেমন ধরেন আজকে আমি সেই কথাটা যেমন পার্লামেন্ট একটা জায়গা, আমরা কিন্তু চেয়েছিলাম, এটা আমি আপনাকে বলি যে এটা 90 সালে আমরা একটা খুব ডিটারমিনেশন দিয়ে আমরা চিন্তা করেছিলাম এবং বহুবার আলোচনা করছি যে পার্লামেন্টকে আমরা কার্যকর করব, এই চিন্তাটা আমাদের খুব ছিল। কিন্তু সেই 91 থেকেই শুরু হলো, আমরা পারলাম না আজ পর্যন্ত এটাকে রিয়েলি কার্যকর করতে। এইটা স্বীকার করতেই হবে, এটা আমাদের ব্যর্থতা। এই কারণে যদি কেউ মনে করেন যে পার্লামেন্টারি গণতন্ত্র এখানে অচল, প্রেসিডেন্ট পদ্ধতির শাসন চাই, তাহলে কি খুব বেশি ভুল হবে? ভুল হবে না, কিন্তু একটা বড় একটা রিস্ক থেকে যায়। প্রেসিডেন্সিয়াল পদ্ধতি রিস্কের মধ্যে নেই। না ছিল, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি তো ছিল বাংলাদেশে। না মানে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি যেখানে প্রেসিডেন্টকে জবাবদিহি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বা ফ্রান্সের মতো না, মানে যদি কেউ মনে করেন যে আপনারা পারছেন না, মানে রাজনীতিবিদরা, কিন্তু এখানে রিস্কটা হলো এইটা, আমি রিস্কটা বলতে চাই, একটা ব্যক্তি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যায় তখন। গত 12 বছরের অভিজ্ঞতা কি? গত 12 বছরে তো আমরা অলমোস্ট সেটা হলো আমরা দেখেছি প্রধানমন্ত্রী শাসিত সরকার হলো, সেখানে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিতে হয় এবং সেখানে কিন্তু উই আর জয়েন্ট রেসপন্সিবল, এবং আমাদের সাজেশন দিয়েছি আমরা কিছু কিছু জায়গায় ঝগড়াও করেছি, যেন এটা হবে না, এই হতে হবে। প্রধানমন্ত্রী তিনি প্রিজাইড করেন, তারপর তিনি সিদ্ধান্ত দেন যে হ্যাঁ আপনাদের দুই পক্ষের ঝগড়ার মধ্যে এইটাই হলো কারেক্ট, তখন তার একটা স্কোপ থাকে শোনার। তো এই জায়গাটায় কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি এই সুযোগটা আছে, প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে সেই সুযোগটা নেই। তিনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। তিনিও তো তার মন্ত্রীদের কথা শুনতে পারেন না, সেটা হলো শোনার বাধ্যবাধকতা নাই, তিনি একা জবাবদিহি করবেন, কিন্তু আমরা কিন্তু জয়েন্টলি জবাবদিহি করতাম। আপনারা জবাবদিহি করতেন কিন্তু দলের নেতা বা নেত্রীর কাছে, জনগণের কাছে কিন্তু পার্লামেন্টে আমাদের জবাব দিতে হয়, পার্লামেন্টে কিন্তু জনগণের কাছে কিন্তু শেষ বিচারে আসলে দুজনেই জবাবদিহি করে। এটি বাস্তবতা। বাংলা হইলো যখন পার্লামেন্টে প্রত্যেক মিনিস্টার থেকে যা জবাবদিহি করতে হবে মিনিস্ট্রি সম্পর্কে, সেটা তো আছে, সেখানে কিন্তু প্রাইম মিনিস্টার জবাবদিহি করেন না, ডিফেন্ড করার জন্য এগিয়ে আসেন না, সেটা একমত আমি আপনার সঙ্গে সেক্ষেত্রে। কিন্তু এটাকেই আমি যদি কথা বলছিলাম যে যেহেতু কার্যকর করতে পারছেন না আপনারা, আমি কোনো দলকে আলাদাভাবে দোষারোপ করতে চাই না, দুটি দলই তো আসলে এখানে, তো সেই যদি কেউ মনে করেন এবং যদি এই ধরনের প্রবণতা তৈরি করা হয় এবং বিভিন্নভাবে যদি এই প্রচারণাগুলো চলে, বলা হয় যে না এরা ব্যর্থ কাজে, আমাদের প্রেসিডেন্সিয়াল পদ্ধতির দিকে যাওয়া উচিত, তাহলে কি খুব বেশি না, হয়তো ইমোশনালি বলা যায় এটা ভালো না, সুতরাং দেখি এটা করা যেতে পারে, হয়, কিন্তু সেখানে রিস্কটা, আমি যে রিস্কের কথা বলি, রিস্কটা থেকে যায়, তখন বেনাভোলেন্ট ডিক্টেটর আর হয় না, তখন হয়ে যায় স্বৈরাচার। এবং স্বৈরাচার একবার যদি, কারণ অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস এ ম্যান অ্যাবসলিউটলি, এই কথাটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানে আছে, সুতরাং সেই অ্যাবসলিউট যাতে না হয়, সেই জন্যই তো পার্লামেন্টারি ডেমোক্রেসির অনেক। আবার আমরা প্রতিবেশী রাষ্ট্রে দেখেছি যে ইন্দিরা গান্ধী পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি কখনো কখনো এমন আচরণ করেছেন যে প্রেসিডেন্ট পদ্ধতিতে প্রেসিডেন্ট যে ধরনের ক্ষমতা প্রয়োগ করেন বা ভোগ করেন তার চেয়ে তিনি বেশি করেছেন, তাকে বলা হতো যে তিনি মানে তবে করলেও অপোজিশন তাকে যেইভাবে ধরতো, সে কিন্তু ইন্দিরা গান্ধীকেও কিন্তু ডিফিট খেতে হয়েছে, পরাজয় বরণ করতে হয়েছে, এই সমস্ত কারণেই তার কিন্তু অনেক গুণের মধ্যে আবার দু একটা ছিল, সেটাও কিন্তু তাকে আবার করতে হয়েছে, ফেস করতে হয়েছে। সুতরাং
এখানে স্কোপ থাকে ফেস করার, জনগণের বিচার করার একটা স্কোপ থাকে। আর জনগণ কিন্তু আপনি যে বললেন যে এখানে কিন্তু জনগণ বলতে পারে যে ঠিক আছে আমি কি বিচার করবো, আর পার্লামেন্টের বক্তৃতা ডিবেট আমি টেলিভিশনে দেখে আমার কোনো উৎসাহ নেই, আমি ওই নির্বাচনেই তো তাকে রায় দেবো, প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচনে যদি 5 বছর পরে আমি তাকে প্রত্যাখ্যান করে দেবো, মানে যুক্তি হিসেবে বলছি আর কি। যুক্তি কারণ আপনাকে কিন্তু আপনার যেমন ধরেন এই সুশাসনের জন্য মিডিয়ার কথা বলা হয় যে মিডিয়া একটা খুব বড় মানে মিডিয়ার স্বাধীনতা, বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সুশাসনের একটা পূর্ব শর্ত। কিন্তু যেমন মিডিয়ার সঙ্গে রাজনীতিবিদদের কিন্তু একটা খুব বড় বিরোধ আছে। আপনি নির্বাচিত হন 5 বছরে একবার, এবং যে কোনো মিডিয়া কিন্তু প্রতিদিন তাকে নির্বাচিত হতে হয়। এক সকালবেলা যখন একজন পাঠক 6 টাকা দিয়ে বা 8 টাকা দিয়ে একটা কাগজ কেন, তার মানে ওই দিনের জন্য ওই কাগজকে তিনি ইলেক্ট করলেন। কাজে সেখানে কিন্তু আপনার চেয়ে মিডিয়ার গ্রহণযোগ্যতা বলেন, প্রতিযোগিতা বলেন, কষ্ট অনেক বেশি। এগুলো এইসব সমস্যাগুলো আছে, কিন্তু আছে। এবং মিডিয়াটা অন্যতম শেষ প্রান্ত পিলার তো। কিন্তু আমরা আবার লক্ষ্য করছি আজকাল পাঠকরাও এরকম। দেখেন, আপনি আজকে জনকণ্ঠ ভালো লাগলো, আজকে এটা কিনলাম, কালকে দেখলাম যে এটা না, আরেকটা কিনলাম, সেটা হয় না। ওই জনকণ্ঠের রিডার সে যেন একেবারে আসক্ত হয়ে যায় এই জনকণ্ঠেই পড়ে, ইত্তেফাকের রিডার ইত্তেফাকেই পড়ে, সংবাদের রিডার এরকম কিন্তু হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এই প্রবণতা কিন্তু এটা আগে যত তীব্র ছিল বা শক্ত ছিল সেই প্রবণতা কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আরেকটা হয়েছে, শোনেন, সব জায়গায় আসলে হয়েছে কি, এক জায়গা থেকে যাতে আমাদের শুরু করতে হবে, সব জায়গাগুলোই কিন্তু নড়বড়ে হয়ে গেছে। সেটা আমি আপনার সঙ্গে একমত। আমরা দেখছি যে আমরা সবসময় নতুন করে শুরু করছি। হ্যাঁ, শুরু করতে হবে, শুরু করা উচিত। আমি এর পক্ষে, কারণ গণতন্ত্রকে রক্ষা করতেই হবে। জনগণের অধিকার, সেই অধিকার যাতে বঞ্চিত না হয় সেটাকে আমাদের রক্ষা করতে হবে। সেই জন্য আমাদের কিছুটা আমাদের নিতেই হবে, চেষ্টা করতেই হবে, এবং একবার চেষ্টা সফল হবেই। না, সে তো এই ব্যাপারে আমি কিন্তু স্যাঙ্গুইন। কারণ একবার দুবার যদি মানে জনগণ সঠিকভাবে তার রায় দেওয়ার সুযোগ হয়, দেখবেন সে ঠিক রায় দিয়ে দেবে। কিন্তু এটাও নিশ্চয়ই আমি মানে শেষ করার আগে একটা শব্দ যোগ করতে চাই জনাব আব্দুর রাজ্জাকের সঙ্গে। সেটা হচ্ছে যে 30শে এপ্রিল এবং এই সমস্ত জিনিস নিয়ে গত কয়েকদিনে কিন্তু আমরা এমন সব মন্তব্য এবং বিবৃতি কাগজে পড়েছি, সেগুলো কিন্তু আবার খুব, আমি জানি না আপনি, গতকালকে বোধহয় কাগজে ছাপা হয়েছে যে একজন সংসদ সদস্যের মন্তব্য, এবং এসব জিনিস কিন্তু আসলে আমাদের জন্য সাধারণ নাগরিক আশাব্যঞ্জক নয়, বা কোনো রকমের সুসংবাদ হিসাবে বা সুভবিষ্যতের ইঙ্গিত বহন করে না। তবে আমরা আশা করব এটা ভালো কিছুই হবে। দর্শক মণ্ডলী, আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক, তৃতীয় মাত্রা, চ্যানেল আই, জিপিও বক্স 2433, ঢাকা 1000। আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2টোয় এবং রাত 2টোয়। আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন, যেমন প্রতিদিন সকালে এবং রাতে দেখছেন তৃতীয় মাত্রা। সম্মানিত আলোচকবৃন্দ, আলোচনা অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম তার সারবত্তা একটি, সেটি হচ্ছে যে আমাদের দেশে যে ইতিহাস বিকৃতির প্রবণতা আছে, প্রায় কম বেশি সবার মধ্যে আছে। এই ইতিহাস বিকৃতির প্রক্রিয়াকে রোধ করতে হবে, এবং ইতিহাসের মূল্যায়ন কিন্তু এক সময় না এক সময় যথাযথভাবেই হবে, এবং আমাদের নেতা নেত্রীদেরকে যার যা প্রাপ্য সম্মান সেটি কিন্তু দিতে হবে। এটি জাতির স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, নতুন প্রজন্মকে মাথা তুলে দাঁড়াবার জন্য স্বার্থেই এই বিষয়গুলো জরুরি। এবং সেই সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে এই আলোচনার মূল একটি কথা যে আমাদের ভবিষ্যৎটা নানান শঙ্কার মধ্যে, আমরা সবাই চাই এটি সুন্দর ভবিষ্যৎ, এবং সেটির জন্য সকলের তৎপর হওয়া উচিত। এর বাইরে নানান চিন্তাভাবনা যদি যেগুলো থাকে, যেগুলো নিয়ে শঙ্কা আছে, সেই দায়ও কিন্তু ইতিহাস তাদেরকেও ক্ষমা করবে না যারা সেরকম স্বপ্ন দেখছেন বা সেরকম কোনো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।